আসসালামু আলাইকুম সবাইকে। বিসিএস এক্সাম এইড অ্যাপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এইচএম আজিমুল হক। ৪৬তম বিসিএস আমাদের দোরগোড়ায় ২৬ এপ্রিল ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে আমার মনে হলো যে যারা ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে যদি কিছু পরামর্শ দেওয়া যায় একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে, তাহলে হয়তো ভালো হবে। আমি আমার পরিচয় তো দেওয়াই আছে, আমার নাম তো বললামই। আমি সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছি। ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারে আমি যোগদান করি। এর আগে আমি এনএসআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলাম। তো এই তো চলুন কথাবার্তা শুরু করি। যেহেতু একদম মাত্র কয়েকটা দিন আর আছে, তো এই কয়েকটা দিনকে যদি আমরা টার্গেট করে কথাবার্তা বলি, তাহলে আমাদের শেষ মুহূর্তের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো। পরীক্ষার হলে উত্তর প্রদানের কলাকৌশল নিয়ে কথা বলবো এবং মডেল টেস্ট কেন দেওয়া উচিত, এবং আপনাদের জন্য বেশ কিছু ফ্রি মডেল টেস্ট আমি প্রোভাইড করব, যেগুলো আমি দীর্ঘদিন ব্যাপী চিন্তাভাবনা করে প্রায় ১২,০০০ প্রশ্ন ঘাটাঘাটি করে আমি এরকম তৈরি করেছি 10 সেট ফ্রি মডেল টেস্ট, সেটা আপনাদেরকে দিয়ে দিব। কেমন? তো এই অংশটুকু পাওয়ার জন্য অনুগ্রহ করে পুরো আমার কথাবার্তাগুলো শুনবেন। তো শেষ মুহূর্তের স্ট্র্যাটেজি যদি আমরা নিতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে মাইন্ড সেট আপটা করতে হবে। মাইন্ড সেট আপটা কীরকম? আমরা অনেকেই মনে করি, আমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আসছি, এর আগে কলেজে পড়ালেখা করেছি, এর আগে এসএসসি পড়েছি, বিভিন্ন স্কুলে, আমাদের সবসময় এ প্লাস পাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, বা আমাদের সবসময় একটা ভালো মার্ক তোলার যে টেন্ডেন্সি থাকে, তো ওই টেন্ডেন্সিটাও কিন্তু অনেক সময় দেখা যায় বিসিএস পরীক্ষার, বিশেষ করে প্রিলিমিনারি এক্সামে এই মানসিকতাটা চলে আসে যে আমাকে ২০০ মার্কের পরীক্ষা, তো আমাকে ১৬০ মনে হয় পেতে হবে। এই ধারণাটা থেকে আমাদের সবার আগে বের হতে হবে। প্রথমে মাইন্ড সেট আপ করুন, এইটা কোনো এ প্লাস পাওয়ার পরীক্ষা না, এখানে শুধুমাত্র আমাকে প্রিলিমিনারিতে উতরে যেতে হবে। আমার কোনো মতে আমি যদি পার হই, আমার তাতেই চলবে। তাহলে এই যে ১৬০ পাওয়ার দরকার নাই, আমার এই জিনিসটা আগে একেবারে মন থেকে বিশ্বাস করতে হবে। যারা বিসিএস পরীক্ষায় টিকেছে, যারা বিসিএস ক্যাডার হয়েছে, তারা সর্বোচ্চ ১১৫-২০ পেয়েই টিকেছে। আমার ৪০তম বিসিএসে যেহেতু আমার দেওয়া বিসিএস, এবং ওই বিসিএসের মাধ্যমে যেহেতু সিভিল সার্ভিসে আসা, আমার ১১৭ বা ১১৯ আমি ভুলে গেলাম, আমার ভাই আলাদা করে ক্যালকুলেট করিয়েছিল, সেখানে ও ১২২ দেখেছিল। তাহলে যদি ধরি আমার ১১৭ থেকে ১২২-এর মধ্যে কোনো একটা মার্ক হয়তো ছিল আমাদের ক্যালকুলেশনে, তাহলে এখানে তো এটা আসলে কত পার্সেন্ট মার্ক হলো? অ্যারাউন্ড 60-61-2%, তাই না? এই বিষয়টা আগে মাথার মধ্যে গেঁথে নিন। দেন আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমি একটা বিশ্বস্ত সূত্রে এই সংখ্যাটা পেলাম যে ৪৬তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ৩,২৫,৬০৮ জন। এটা প্রিটি লেস, কারণ আমাদের সময় আরও অনেক আবেদনকারী ছিল। ৪১তম বিসিএসও ছিল। এইটা ধীরে ধীরে একটু কমতে শুরু করেছে, হুইচ ইজ গুড। তো এই যে ৩.৫ লাখ বা ৩,২৫,০০০ পরীক্ষার্থী থেকে অনেক সময় অনেকে ঘাবড়ে যায়। ৩,২৫,০০০ পরীক্ষার্থীর মধ্যে আমি কি প্রশাসন সার্ভিস পাবো? আমি কি আমার স্বপ্নের অন্য একটা ক্যাডার যদি বলি, ধরা যাক আপনার পুলিশ সার্ভিসের প্রতি ফ্যাসিনেশন আছে, আমি কি ওটা পাবো? বা আমি হয়তো ফরেন সার্ভিসের প্রতি ফ্যাসিনেশন আছে, ওটা কি পাবো? বিষয় হচ্ছে এই ৩,২৫,০০০-এর মধ্যে একদম সিরিয়াস খুব কম সংখ্যক মানুষ, যারা বিসিএস বোদ্ধা, বিসিএস নিয়ে অনেক ভালো জানেন, তাদের ধারণা মতে only 7-8% participants from the BCS exam are damn serious. ড্যাম সিরিয়াসও না, সিরিয়াস আর কি, তারা সিরিয়াসলি পড়ালেখা করে। তাহলে এটা 7% কত আসে? অ্যারাউন্ড ২৩,০০০। এইটার যে আবেদন যারা করছে ৪৬তম বিসিএসে, তাদের মধ্যে অ্যারাউন্ড ২৩,০০০। এটা সংখ্যাটাকে আমি আরেকটু সুন্দর করে ফেলি, ২৫,০০০ ধরি। তো এই ২৫,০০০ পরীক্ষার্থীর মধ্যে ধরলাম এই ২৫,০০০ পরীক্ষার্থী সিরিয়াস, এরা প্রস্তুতি নিছে। এরা বাকিগুলো কি আসলে, বাকিগুলো স্রোতের বিপরীতে গিয়ে, স্রোতের চলে গিয়ে তারা হলো ফর্ম কিনছে, হাজব্যান্ড কিনছে এই জন্য ওয়াইফ কিনছে, ভাই কিনছে এই জন্য বোন কিনছে, বন্ধুরা কিনছে এই জন্য আরও ৩-৪ জন মিলে কিনছে, এইভাবে আর কি, জাস্ট ফর্ম কেনা, আর কিছুই না। অ্যাকচুয়ালি এই ২৩,০০০-২৫,০০০ লোক হলো অ্যাকচুয়ালি বিসিএস পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছে। আর আমরা জানি প্রতি বিসিএসে কমপক্ষে ১৫-১৬,০০০ টাকায়, ৪০তম বিসিএসে তো ২০,০০০ টাকায় ছিল যদি আমি ভুল না বলে থাকি। তাহলে একটা জিনিস একটু লক্ষ্য করেন তো, ২৫,০০০ থেকে আমার ১৫-১৬,০০০-এ আসাটা কি খুব ডিফিকাল্ট? আমরা যদি একটু বিষয়টা লক্ষ্য করি, এটা টপ 60%-এ চলে আসা। যদি ১৫,০০০ই ধরি, তাহলে ১৫,০০০ হলো 25%-এর ২৫,০০০-এর 60%। তো আমি এই ১০০ জনের মধ্যে, এটা যদি একটা ১০০ জনের দল হয়, এটা যদি হয় 60, এটা যদি হয় 40, তাহলে আমি এই গ্রুপটাতে থাকতে পারবো না?
এটা তো খুব মানে এটা কিন্তু খুব সম্ভাবনাময় একটা বিষয় যে আমি একটা মানুষ, আমি এটা হলো পাশের গ্রুপ, প্রিলি পাশের গ্রুপ, এটা হলো ফেলের গ্রুপ অ্যাকর্ডিং টু আমাদের যে স্টাডি আমরা যেটা নিয়ে কথা বলতেছি। আমি মাইন্ড সেটআপটা আপনার আগে ক্লিয়ার করতে যাচ্ছি। তাহলে এই 60%-এর মধ্যে আমার থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এই দুইটা জিনিস, একটা হলো আমাকে A+ পাওয়া লাগবে না, আমার 80 পাওয়া লাগবে না, আমার 110-15 পেলেই আমার বেসিক্যালি এটা মানে কাটমার্ক যত তার বেশি। কাটমার্কসটা কি, যেই মার্কে হলো সর্বশেষ জনকে টেকায়, ধরি 16,000 জন টিকাবে এবার, তাহলে যদি 99 মার্ক যেটা 99 যদি হয়, ওই 16,000তম যে ব্যক্তিটা সে যদি 99 পায় তাহলে সেটাই হলো কাটমার্কস, তাই তো? তো কাটমার্কসের উপরে পেলেই হবে। কাটমার্কস কত হয় এটা পরীক্ষার উপর ডিপেন্ড করে, কখনো 99 হয়, কখনো 105 হয়, কখনো 110ও হয়। এগুলো জাস্ট লোকমুখে শোনা কথা, পিএসসি কখনোই এই মার্কটা ডিসক্লোজ করে না, কেমন? তাহলে দুইটা জিনিস, একটা হলো আমার A+ পাওয়া লাগবে না, আরেকটা হলো মাত্র 7% মানুষ যেহেতু সিরিয়াস, আমি সিরিয়াস হলে আমি আসলে প্রিলিতে টিকে যাব। এটার পরে আমার সিলেবাস ও নম্বর বন্টনটা যদি, নিশ্চয়ই আপনি বিসিএস প্রস্তুতি নিচ্ছেন, এটা আমার এত ডিটেল দেখানোর কোনো কারণ নেই। তারপর আমি একটা ধারণা দিব। কি ধারণা দিব? আমি এই সিলেবাসটা নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আপনার কীরকম এক্সপেক্ট করা উচিত। এই যে 35 মার্ক আছে বাংলা ভাষা ও সাহিত্যে, বা ইংরেজি ভাষা ও সাহিত্যে 35 আছে, এখানে আপনার কত পাওয়া উচিত বা আপনার কত এক্সপেক্ট করা উচিত, এই বিষয়টা আমরা কীভাবে দেখব। আমরা সিলেবাস ধরে, আমি এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, আমি একদম টু দ্য পয়েন্ট কথা বলবো। তারপরেও যদি একটু, যেহেতু জিনিসটা আমি বের করে ফেলছি, তাহলে এটা যদি নিয়ে একটু যদি বলি, দেখেন এখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলা আছে যে বাংলা যে 35 মার্ক, এখানে ভাষা হলো 15 আর সাহিত্য হলো 20। এইটা যদি মোটামুটি আপনার ভালো প্রিপারেশন থাকে না, তাহলে কিন্তু আপনি এই দুইটার উপরে বেস করে আপনি কিন্তু মোটামুটি 25 মার্কস আপনি আশা করতে পারেন বা টার্গেট করতে পারেন। আমি বলতেছি টার্গেট করা উচিত, আমি 25 পাবই, আপনি 20 পান অসুবিধা নাই, আপনি 17 পান অসুবিধা নাই, আমার টার্গেট কমপক্ষে 25 হওয়া উচিত, আমি টার্গেটের কথা বলতেছি। সেম থিং গোজ ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এখানে 35 মার্ক আছে, এখানে একদম স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে 20 মার্ক হচ্ছে ল্যাঙ্গুয়েজে আর লিটারেচার হলো 15 মার্কস, এবং লিটারেচারটা একদম স্পষ্ট ভাগ করে দেওয়া আছে। আপনি যদি অলরেডি প্রিপারেশন নিয়েই থাকেন তাহলে আপনি এখানেও আপনার 25 মার্কস এক্সপেক্ট করা উচিত। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে যে বিরাট যে সিলেবাস দেওয়া আছে, এখানে আপনার অ্যাটলিস্ট 20 এক্সপেক্ট করা উচিত, বা 20 আপনার এক্সপেকটেশন একটা রেট থাকা উচিত। আন্তর্জাতিক বিষয়াবলীতে আপনার থাকা উচিত 15, ভূগোলে থাকা উচিত 6, যে 10-এর মধ্যে একদম কমন জিনিসপত্র আসে। সাধারণ বিজ্ঞানে থাকা উচিত কমপক্ষে 11, কারণ সাধারণ বিজ্ঞানে আহামরি কঠিন কোনো কিছু আসে না। আর যেহেতু শেষ সময়ের জন্য বলতেছি, এগুলো নিয়ে আমি আরেকদিন অন্য কোনো লাইভে বা অন্য কোনো ভিডিওতে কিন্তু ডিটেইল কথা বলতে পারবো। এবং আপনারা যারা দেখছেন তারা যদি চান যে রিফাত, আমার ডাকনাম রিফাত ভাই হচ্ছে এই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা জিনিস নিয়ে একটু ডিটেইলে আমাদের পরামর্শ দিক, যেহেতু উনি এই বিষয়টা উতরে আসছে, আমি কিন্তু পরামর্শ দিতে পারবো। আপনারা যদি চান কোনোভাবে যদি আমাকে রিচ করতে পারেন, আমার ফেসবুকে হোক, আমাদের যে অ্যাপটা যদি আপনি ইউজ করেন, অ্যাপের মেসেজ সেকশনে গিয়ে বা যে কোনোভাবে যদি আমাকে রিচ করতে পারেন, আমাকে জানালে, সংখ্যাটা যদি একটু বড় হয়, বা কয়েকটা গ্রুপ আছে, যে বিসিএস এক্সাম এইড অ্যাপের একটা গ্রুপ আছে, অ্যাপের ভিতরেই দেখা যায় যে গ্রুপে ওই যে সোশ্যাল মিডিয়া বা একটা অপশন আছে যে ফেসবুক কমিউনিটি নামে, ওখানে ঢুকলেই কিন্তু ওই গ্রুপটা পাওয়া যায়। তো ওইখানে যদি আপনারা কমেন্ট করেন বা পোস্ট দেন, আমি কিন্তু চেষ্টা করবো এগুলো নিয়ে ডিটেল কথা বলার। কিন্তু যেহেতু একদম পরীক্ষা আমাদের দোরগোড়ায়, আমি যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য এই কথাগুলো বলতেছি। তো কম্পিউটার তথ্য প্রযুক্তিতেও এরকম 11-12 এক্সপেক্ট করা উচিত। গাণিতিক যুক্তিতে 13, আমি আরও মানে যারা আর্টস ফ্যাকাল্টির বা কমার্স ফ্যাকাল্টির তারা 8-9 এক্সপেক্ট করলেও অসুবিধা নাই। আমি এখানে একটু বেশি করে ধরতেছি, কেন এটা একটু পরেই বুঝতে পারবেন। মানসিক দক্ষতা ঠান্ডা মাথায় দিলে 12, আর নৈতিকতা ও মূল্যবোধ সুশাসন এটা একটু কঠিন, এটা 10-এর মধ্যে 5, অর্থাৎ 50% মার্কস। আমি যদি এই এক্সপেকটেশনটা করি, এটা আমার এক্সপেক্টেড মার্ক থাকা উচিত। আমি জানি আমি জিন্দেগিতেও এটা পাবো না। আপনারা আমার কথাবার্তা শুনে হতাশ হবেন না কেউ, যে ভাই এতগুলো টার্গেট দিল কেন, এই টার্গেটটা কেন রাখা উচিত একটু ক্লিয়ার করে দিই। এই টার্গেট নিয়ে যদি আপনি এই নেক্সট 3-4 দিন পড়ালেখা করেন, নেক্সট 3-4 দিন আপনি একদম ধরে ধরে যে সিলেবাসগুলো দেখাইলাম, আপনি যদি প্রশ্ন ব্যাংক এবং যে মডেল টেস্টগুলোর কথা বলতেছি এগুলো দেন, তাহলে আপনি এই এক্সপেক্টেড রেজাল্টের কাছাকাছি অন্তত করতে পারবেন। পুরোটা পারবেন না আমি জানি, 144 ইজ কী বলবো, আনরিয়েলিস্টিক। আমি নিজেই বলতেছি, জান এটা আনরিয়েলিস্টিক। তো এইখান থেকে আমি এই প্রত্যেকটা থেকে 2-3 করে যদি বাদও দেই, আমি আগেই 15 বাদ দিয়ে দিলাম,
এমনি থেকেই যে আমার 15 মার্ক নাই। আরও 9 বাদ দিলাম যে আপনি পরীক্ষা দেওয়ার ফলে আপনার 18টা প্রশ্ন ভুল গেছিল। তাহলে 18টা প্রশ্ন ভুল গেলে ওই যেহেতু প্রত্যেক প্রশ্নের জন্য 0.5 করে, অর্থাৎ 50% মার্কস কাটা, ওয়েট যেহেতু প্রশ্নর 1, 50% হলো 0.5, তাহলে 18টা প্রশ্নও যদি আপনার ভুল হয়, আমি কিন্তু 15 মার্ক আপনার এমনিই ছেড়ে দিছি। তার উপর বলতেছি আপনি যেগুলো দাগাইছেন এই আমার এই আশা ধরে, আমার এই হিসাব ধরে, সেখানে আরও 18টা ভুল গেছে, নো প্রবলেম, সেখান থেকে 9 মার্কও বাদ দিয়ে দিলাম, মানে 18টা প্রশ্ন ভুল গেছে। তাহলে আপনার কত দাঁড়ায় জানেন? তাহলে আপনার দ্বারা 120। অ্যান্ড ইফ ইউ টার্গেট এই 144, then and then only you can get 120. If you target 120, you would get 100. এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে আমি 200 টার্গেট করি। না, আপনি 200 টার্গেট করতে পারবেন না। 200 টার্গেট করাটা ফিজিবল কোনো জিনিস না। এরকমই আপনার একটা বিষয় টার্গেট করতে হবে, এবং একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি কখনোই 200টা দাগায় আসবেন না, কারণ এখানে নেগেটিভ মার্ক আছে। আপনি আসলে এরকম দাগাবেন 144 থেকে 150টার মতোই দাগাবেন। এর বেশি দাগাইতে গেলে আমি যেরকম অ্যাভারেজ চিন্তাভাবনা করা মানুষ বা আমার মতোই ম্যাক্সিমাম মানুষজন, একদম খুব ব্রিলিয়ান্ট হয়ে গেলে আলাদা কথা, সেক্ষেত্রে আপনার 170টাও কারেক্ট হইতে পারে, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। বাট যদি আপনি আমজনতা হন আমাদের মতো, তাহলে আপনার আসলে এর থেকে বেশি টার্গেট করা ভাই উচিত হবে না। এবং অ্যান্ড ইফ ইউ টার্গেট 144 অ্যান্ড এই যে মার্কগুলো যদি লেস করে ফেলি, আপনি 120 কিন্তু পাবেন। সো 120 হচ্ছে আমার জন্য একটা সেভ গেম। এইখানে আমার আর কোনো ঝামেলা নেই। 120 হইলে আমার আসলে আমি টিকে যাব আলটিমেটলি। এখানে আমি যে জায়গাটাকে একটু হাইলাইট করে দিচ্ছি, টার্গেট করবেন এখানে 2টা বাংলা ভাষা সাহিত্য, ইংরেজি ভাষা সাহিত্য, আর এই যে 60 মার্ক, বিশেষ করে এই 60 মার্ক, এখান থেকে যত বেশি বাইর করতে পারেন। খেলাটা এইটা দিয়ে খেলা যায়, কারণ এখানে না আপনি যেটা পারবেন ওটা একদম কারেক্টই, মানে এখানে সন্দেহের কোনো কারণ নেই। বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কম্পিউটার, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, যা আপনি মনে করেন সলিড উত্তর, এখান থেকে যদি একটু বেশি মার্ক বের করে ফেলতে পারেন, তাহলে আপনি মোটামুটি আপনার এই যে 120-এর ধারে কাছে থাকাটা আসলে সম্ভব হবে বেশি আর কি। হ্যাঁ, এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হলো মডেল টেস্ট। প্রতিদিন আপনার একটা করে মডেল টেস্ট দেওয়া উচিত। এটা আমি আসলে আমি জানি না আমি 11 থেকে কেন লিখছি। 11 হয়তো ওই যে ঈদের দিন ছিল, সেদিন হয়তো বানাইতে চাইছিলাম এই জন্য কিনা। এনিওয়ে এই জিনিসটা দেখে না, 26 তারিখ আমাদের যদি পরীক্ষা হয়, আর আপনি যদি আজকে ভিডিওটা দেখেন, যদি ভিডিওটার দেখার তারিখ আপনার হয় 21 অথবা 22, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আপনি আজকে 2টা মডেল টেস্ট দেন, কালকে 2টা মডেল টেস্ট দেন, তারপরের দিনে 2টা মডেল টেস্ট দেন, 25 তারিখ মডেল টেস্ট। আপনি কমপক্ষে আপনি টার্গেট করেন, আপনি যদি 21 তারিখে ভিডিও দেখে থাকেন, আপনার 10টা মডেল টেস্ট দেওয়া কিন্তু হয়ে যাবে। আপনার ঘাবড়ানোর কিচ্ছু নাই। 26 তারিখ সকালে উঠে মডেল টেস্ট দেওয়ার দরকার নাই। আপনি তো বিসিএস পরীক্ষায় দিতে যাচ্ছেন, আপনার হাতে যদি সময় না থাকে, নো ওয়ারিজ, আপনি একটু কষ্ট করেন। প্রতিদিন একটা বলছি তো, যেহেতু এখন সময় কম, প্রতিদিন 2টা করে দেন, সময় লাগুক, আপনি দিতে থাকেন, এবং চেষ্টা করেন 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে। নিজের কাছে রিলিজিয়াসলি পরীক্ষা দেন, 1.5 ঘন্টার মধ্যে শেষ করেন। 2 ঘন্টার মধ্যে শেষ করার দরকার নেই, তাহলে আপনার সময়টা পরীক্ষার হলে গিয়ে বাঁচাইতে পারবেন। পরীক্ষার হলে তো 2 ঘন্টা, আপনি 1.5 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবেন। এবার আসি একটু প্রশ্ন ব্যাংক নিয়ে। আই হোপ আপনি যদি ভালো একজন প্রিপারেশন নেওয়া লোক হন, তাহলে আপনি অলরেডি 35 থেকে 45 বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো একেবারে তামা করে পড়ালেখা করছেন। কেন আমি এগুলো পড়তে বলতেছি, 2টা জিনিস বোঝা যায়। প্রশ্ন ব্যাংক ভালো মতো কাভার করা থাকলে, প্রশ্ন ব্যাংক যদি ভালো মতো পড়া থাকে, তাহলে যেটা হয় সেটা হলো প্যাটার্নটা বোঝা যায়। মানে মোটামুটি প্রতি বিসিএসে একটু চেঞ্জ আসলেও একটা কমন প্যাটার্ন তো আছে, এই প্যাটার্নটা বোঝা যায়। এবং বেশ কিছু প্রশ্ন কিন্তু কমন আসে। আপনি কমপক্ষে আগের এই যদি এই 10-12টা বিসিএসের প্রশ্ন, ইভেন আপনি যদি আরও ভালো হয় 27 থেকে যদি পড়েন, তাহলে মোটামুটি আপনি কমপক্ষে 10-12টা প্রশ্ন কমন পাবেন, না হলেও প্যাটার্নে কমন পাবেন। এখন মনে করেন যে এই হয়তো 2012-13 সালের দিকে মনে করলাম 65তম বা আরও আগের যদি বলি, ধরি 61-62তম যেই ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি নিয়ে প্রশ্ন আসছিল, সেম টাইপের প্রশ্ন ধরেন 76তম জেনারেল অ্যাসেম্বলি নিয়ে প্রশ্ন আসলো আপনার ইয়েতে। এবার মানে প্যাটার্নটা আপনার মিলে যাবে। মনে করেন ইউনাইটেড নেশনসের বা জাতিসংঘের একটা বিষয় নিয়ে যে প্রশ্নটা ওই সময় আসছিল, ওরকম প্যাটার্নের প্রশ্ন আসলো। বা ধরেন আদমশুমারি যেটা হয়েছে বা জনশুমারি যেটা হয়েছে, এই জনশুমারি এটা কততম, এটার যে বিষয়বস্তু আগের 10 বছর আগে যেটা হয়েছিল ওইটার সাথে কিন্তু একটু মিল পাবেন। তো এই ধরনের কিন্তু প্যাটার্নগুলো রিপিট হয়, কিছু ক্ষেত্রে ডিরেক্ট কোয়েশ্চেন রিপিট হয়।
এবং একেবারে সাধারণ জ্ঞান টাইপের যেগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর আমাদের যে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান এগুলো থেকে একেবারে হুবহু কিছু জিনিসপত্র চলে আসে, যেমন তফসিলগুলো থেকে, তারপরে আমাদের যে প্রথম দিককার যে আমাদের যে আর্টিকেলগুলো এগুলো থেকে কিন্তু একদম সরাসরি প্রশ্ন চলে আসে। তা আপনি দিনে যদি, যেহেতু এই কয়েকটা দিন মাত্র আছে, কমপক্ষে 1 ঘন্টা করে আপনি প্রশ্ন ব্যাংকগুলো উল্টান, এটা আমার পরামর্শ। আর এই মুহূর্তে বিভিন্ন ধরনের বইপত্র পাবেন, উল্টাপাল্টা বিভিন্ন রকম শিক্ষা উপকরণ পাবেন, বিভিন্ন ধরনের টোটকা মোটকা পাবেন। আই বিলিভ এগুলো এই মুহূর্তে অ্যাভয়েড করা উচিত। আর যেই সব বই দিন এই লাস্ট কয়েকদিন রিভাইজ দেবেন, এগুলো তালিকাটা অ্যাজ লেস অ্যাজ পসিবল করেন, তালিকাটা যত সংক্ষিপ্ত করতে পারেন তত ভালো। বেশ কিছু বই বাজারে দেখবেন প্রচুর তথ্যবহুল, একেবারে একটা ঘটনা, সিরিয়ার যে কোনো একটা ঘটনাকে, বা এই মুহূর্তে যদি আমরা ইসরায়েল আর ফিলিস্তিনের ঘটনা বলি বা গাজার ঘটনা বলি, গাজার ভিতরে অনেক ডিটেলে গিয়ে একটা ঘটনা লিখে টিখে একেবারে মনে করেন পলিটিক্যাল একটা সিনারিও টিনারিও উপস্থাপন করে বইটাকে বিশাল ইনফরমেটিভ করে ফেলছে। ভাই আমার দরকার নাই, আমার তো দরকার হলো 115-20 পাওয়া। আমি তো এখানে A+ পাইতে বসি নাই। এই ধরনের বইগুলো এই মুহূর্তে আপনি যদি পুরাতন প্রিপারেশন নেওয়া লোক হন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আপনার হাতে আরও 6 মাস টাইম আছে, আপনি এরকম একটা বই উল্টান। বাট এই মুহূর্তে সময় নাই ভাই, এগুলো বই হাতে নিয়ে মাথায় নিয়ে মানে মাথাটাকে ভারী করেন না, মাথাটাকে গরম করেন না, আপনার জন্য ক্ষতি হবে। সম্ভব হলে এই কয়েকটা দিন সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলেন। ওই শুধুমাত্র ওই যে কয়েকটা গ্রুপ থেকে ভালো ইনফরমেশন পাওয়া যায়, যে গ্রুপগুলো থেকে বলে যে এই পরীক্ষার সিট প্ল্যান বা এই সব জিনিসপত্র নেওয়ার জন্য দেখতে পারেন। এছাড়া কার কী হইলো, কার বিয়ে হইলো, কার খতনা হইলো, কার অন্যান্য সার্ভিসে যোগদান করলো, এই যে 28 তারিখে যোগদান করবে আপনাদের সিনিয়রেরা, 41st BCS, 41তম BCS ক্যাডাররা যোগদান করবে, এইগুলো মানে দেখার দরকার নাই। এগুলো হয় কি, মানুষের লাইফের বিভিন্ন ইভেন্ট, হ্যাঁ আমরা তো হিউম্যান বিং, মানুষের লাইফের বিভিন্ন ইভেন্ট বা আমরা তো ভালো জিনিসটাই সবসময় রিপ্রেজেন্ট করি ফেসবুকে। তো ভালো জিনিস রিপ্রেজেন্ট করতে গিয়ে ইনডিরেক্টলি আমরা কিন্তু যেই লোকটা দুঃখে আছে বা যেই লোকটা এই যে দৌড়ের উপর আছে, যেমন আপনি, আমিও আপনার মতো দৌড়ের মধ্যে ছিলাম, এই দৌড়ের উপর থাকা লোকটা যেটা হয় একটা ঝামেলায় পড়ে, দৌড়ের উপর থাকা লোকটা মানে মন খারাপ করে এইসব দেখে। তো এটা ভালো উপায় কি না দেখা, তাই না? তো এটা যতদূর পারেন এটা এড়ায় চলেন। এই যে ফেসবুক বা অন্যান্য কারো যদি টিকটক দেখার অভ্যাস থাকে, ইনস্টাগ্রামে ঘোরাফেরা করার অভ্যাস থাকে, আরও যে নতুন কিছু আসছে ওই যে মেটার, তারপরে হলো আরও বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম আছে না, এগুলো যদি পারেন এগুলো কিছুদিন অফ রাখেন। ইউটিউব, মুভি, টিভি সিরিজ দেখা যাদের অভ্যাস আছে ভাই, এই কয়েকটা দিন অফ। তাহলে আমি যদি সাম আপ করি, আমি মাইন্ড সেট আপ নিয়ে বলছি যে আমার A+ পাওয়া লাগবে না। আর আমার বেসিক্যালি কম্পিটিটর আমি সহ 25,000 এর বেশি না, ওই 3,26,000 না 3.5 লাখ না 4 লাখ আবেদন করছে, এটা আমার দেখার দরকার নাই। বেসিক্যালি পরীক্ষার্থী এই কয়েকজনই। মডেল টেস্ট আপনি দিবেন, আপনার জন্য আমি মডেল টেস্ট দিয়ে দিচ্ছি। প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করবেন, অপ্রয়োজনীয় শিক্ষা উপকরণ, অধিক তথ্যবহুল বইপত্র, বিভিন্ন রকম টোটকা মোটকা, এগুলো আপাতত এড়ায় চলবেন। ফেসবুক টাইপের সোশ্যাল মিডিয়াগুলো এড়িয়ে চলবেন। ইনশাল্লাহ সেদিন সকালে গিয়ে একটা ভালো পরীক্ষা হবে। আর যেহেতু বলছিলাম 10টা ফ্রি মডেল টেস্ট, আপনি যদি এই মুহূর্তে আপনার যে ব্রাউজার আছে বা আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেখানে গিয়ে যদি BCS এক্সাম 8 লেখেন ইংলিশে, বা BCS এক্সাম লিখলে বেসিক্যালি চলে আসবে। আমি অ্যাপটাও দেখাচ্ছি, আমি আপনার সুবিধার্থে অ্যাপটা একটু দেখাই। এটা হলো অ্যাপের ওয়েবসাইট। আমি যদি যে প্লে স্টোরে যাই তাহলে আমার দেখাবে এই যে BCS এক্সাম 8 এই অ্যাপটা যদি ইনস্টল করেন, এই অ্যাপটার ভিতরে একটু দেখে নেন। এই অ্যাপটার ভিতরে গেলেই আপনি বেশ কিছু কোর্স আছে 46 BCS এর, এই মুহূর্তে তো আপনি সবগুলো অ্যাটেন্ড করতে পারবেন না। এই যে 46তম BCS এর একটু জুম করে দেখাই, এই যে 10টি স্পেশাল মডেল টেস্ট ফ্রি আছে, এটা সকলের জন্য উন্মুক্ত। আপনি জাস্ট অ্যাপে ঢুকে রেজিস্ট্রেশন করে, একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা লাগে। রেজিস্ট্রেশন করে আপনি পরীক্ষাগুলো দেওয়া শুরু করেন। 200 মার্কের একদম কমপ্লিটলি BCS পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সেরকম প্রশ্ন প্যাটার্ন ফলো করে করা হয়েছে, এবং অনেকগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে করা হয়েছে। তা আপনি এইটা দেন, এটা আপনার জন্য ফ্রি, এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য। আর এই অ্যাপটা আমি নিজে ডেভেলপ করছি, যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট ছিলাম। আমি এখনও এই বিষয়টা ধরে রাখছি, আমি এখনও ডেভেলপ করি, এখনও সফটওয়্যার বানাই, এখনও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করি, এখনও প্রোগ্রামিং করার অভ্যাস যেহেতু আছে, সেই সুবাদে আমি বেশ কয়েকটা অ্যাপ বানাইছি। আমার আরেকটা অ্যাপ আছে, আপনারা যদি কনস্টিটিউশন লেখেন এখানে তাহলে হয়তো কনস্টিটিউশন
লিখলে হোপফুলি পাওয়া যাবে। এই যে প্রথম যেটা পাওয়া গেছে সেটাই, এটাও আমার বানানো, কমপ্লিটলি ফ্রি, কোনো অ্যাড নাই, কোনো কিচ্ছু নাই। আপনি যত খুশি তত পরীক্ষা দিতে পারবেন, কনস্টিটিউশন পড়তে পারবেন, কনস্টিটিউশন থেকে অনেকগুলো প্রশ্ন আছে, হ্যাঁ আপনি প্রশ্নগুলো পড়তে পারবেন। আর পরীক্ষা তো আনলিমিটেড দিতে পারবেন, অফলাইনও দিতে পারবেন, এটার জন্য অনলাইন থাকা লাগবে না। এটাও আমার বানানো, এটাও আপনারা ইউজ করে দেখতে পারেন। তো এই মোটামুটি ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য যে পরামর্শ। এখনও ভিডিও শেষ হয় না, আপনাদের জন্য আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে কী করবেন, ওই পার্টটা একটু দেখেন। আই হোপ এটা পরের ভিডিওতে দেখেন আপনি। আই হোপ এটা আপনার কাজে দেবে এবং আপনার জন্য ওই নেক্সট যে ভিডিওটা আমি দিচ্ছি এটা আপনার অতি অবশ্যই কাজে লাগবে, এটাও একটু দেখেন। আর সবার জন্য শুভকামনা, এবং বিসিএস পরীক্ষায় আপনারা সবাই উত্তীর্ণ হন, উত্তীর্ণ হয়ে আমার সহকর্মী হন, সেই শুভকামনা রেখে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।